কোনো অফিসে 40% স্ট্রেংথ নিয়ে অফিস চলছে। পুলিশের ভ্যাকান্সি কত কম আছে আপনি দেখুন না। আজকে বেলডাঙ্গাতে পুলিশের অপকর্মের জন্য 16 জানুয়ারি যেদিনকে 7 ঘন্টা প্রায় রাস্তা ব্লক থাকলো, আজকে বেলডাঙ্গার পুলিশের গাফিলতিতে আর বেলডাঙ্গার এমএলএ হাসানুজ্জামান আর রেজিনগরের এমএলএ রবিউল আলম চৌধুরীদের গাফিলতিতে আজকে 36 জন মুসলিম যুবক যারা প্রায় পরিযায়ী শ্রমিক এবং ডেলি লেবারের কাজ করে তাদেরকে অ্যারেস্ট করা হলো কিসের দায়ে? যে তারা 7 ঘন্টা রাস্তা অবরোধ করেছিল 16 তারিখে। আবার 17 তারিখেও রাজাবাবু যাচ্ছিল বহরমপুর, হেলিকপ্টার উপর দিয়ে গেলেও তাকে তো লোক জমাতে হবে, তাই সেখানে রাস্তা অবরোধ করেছিল। সেই রাস্তা আমারও সেদিন ডোমকলে একটা সভা ছিল, আমার 20টা গাড়ির কনভয় আটকিয়ে দিয়ে এদের এই 2 এমএলএ উস্কানিতে এই পার্থবাবু ছিল সেখানে, দেখেছি আমি নিজে নেমে সেটা কত রিস্ক নিয়ে সেই অবরোধ তুলে আমার গাড়ির কনভয় আমি পাস করে নিয়ে গিয়েছিলাম। তারপরে সেই কেসে প্রথমে 30 জন, তারপরে 33 জন, তারপরে 36 জন। আজকে সেই 36 জন মুসলিম যুবকদের কি অবস্থা দেখুন তো। এই পুলিশের গাফিলতিতে যদি 16 তারিখে যখন অবরোধ হলো, আমি কলকাতায় ছিলাম, বারবার তাদের নিষেধ করেছিলাম, কিন্তু তৃণমূলের উস্কানিতে সেই অবরোধ হলো। আর মুখ্যমন্ত্রী আমাদের দিকে ইঙ্গিত করলো যে ওখানে কারা এসব করছে, শুক্রবারে নামাজের জন্য এসব হয়েছে। এত ভুলভাল বকেন। শুক্রবারে কি কেউ রাস্তা অবরোধ করতে যায়? যারা নামাজ পড়ে ইবাদত করে তারা মসজিদে যায়, তাহলে সেখানে 7 ঘন্টা ধরে অবরোধ করলো। মুসলিমদেরই বেশিরভাগ ছেলে ছিল, অমুসলিম ছিল না, আমি দায়িত্ব নিয়ে বলছি, তারা নামাজেরও ধারে না। তারা ওখানে গিয়ে বিশৃঙ্খলা করলো, রাস্তা চলতি মানুষ, এনএইচের গাড়ি ঘোড়া 7 ঘন্টা। তাদের যদি সেই দিনকে 20 জনাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যেত, কারণ 2 কিলোমিটার দূরে রাস্তা অবরোধ চলছিল 16 তারিখে, আর 17 তারিখে তো 300 মিটার দূরে চলছিল বড়ুয়া মোড়ে, তাহলে প্রথম দিন যদি এই 30 জনকে বেলডাঙ্গার পুলিশ তুলে থানায় 3 ঘন্টা ডিটেন করত, তাহলে আমার মনে হয় আধ ঘন্টার মধ্যে এই অবরোধ উঠে যেত। সেটা করতে দিল কার ইঙ্গিতে? ওই আগের এসপি ছিল কে সানিরাজ এবং এসডিপিও উত্তম গড়াই, বেলডাঙ্গার আইসি সুমিত তালুকদার, এদের নেতৃত্বে। আজকে ভুক্তভোগী কারা? 36 জন গরিব মুসলিম জনতা। আমি আগামী 22 তারিখে বেলডাঙ্গা পুরো অচল করব। হাজার হাজার লোক নিয়ে বেলডাঙ্গা থানা এবং টাউন মিছিল করে গিয়ে থানা ঘিরব। কেন তাদেরকে যে ধারাতে অ্যারেস্ট করা হলো, তারপরে তাদের গাফিলতির জন্য আজকে কেন এই 36 জন মুসলমান ছেলে সাপারার হবে, তাদের ইউপিএ ধারাতে কনভার্ট করে দেওয়া হয়েছে। তাদের জামিন কবে হবে, তাদের সংসার কি করে চলবে? আজকে তৃণমূল চালাকি পেয়েছে, সরকারে থাকবে, তাদের পুলিশ প্রশাসনের গাফিলতিতে এইভাবে একটা সম্প্রদায়ের গরিব মানুষকে অন্য ধারাতে ঢুকিয়ে দিয়ে তাদের সংসার নষ্ট করবে। আমরা এটা চুপচাপ মেনে নেব না। 22 তারিখ রবিবার রোজা করে থাকবো, 3টের সময় বেলডাঙ্গায় জমায়েত করব হাজার হাজার লোক এবং গোটা বেলডাঙ্গাতে মিছিল করে থানা ঘিরব। থানা ঘিরে থানাকে বলবো এই মামলা এনআইএ হওয়ার জন্য দায়ী সম্পূর্ণ রাজ্যের পুলিশ বা বহরমপুরের মানে পুলিশ পিডির এসপি এবং তার আন্ডারে থাকা এসডিপিও বেলডাঙ্গা এবং আইসি বেলডাঙ্গা। কেন সাপারার হবে এরা? যদি আইন ভাঙলো তারা, আপনারা কি করছিলেন 16 তারিখে? কেন 7 ঘন্টা ধরে রাস্তা অবরোধ থাকলো? কেন সেদিন আপনারা এটাকে আধ ঘন্টার মধ্যে তুলে দিলেন না? কেন তুলে দিলেন না? এমনকি 17 তারিখে যখন হচ্ছে তিনারা বগলে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন আইসি এসডিপিওরা, আমাদেরকে নেমে সেখানে ক্লিয়ার করতে হয়েছে। আর মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট করছে যে এর পিছনে কারা আছে। একটা মুখ্যমন্ত্রী তার এই ধরনের কথা বলা চলে? তিনি পুলিশ মন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী, তিনি কোনো ভালো করে খবর নেবেন না? উদর ঘাড়ের বোঝা বুদর ঘাড়ে চাপিয়ে দিয়ে তিনি মনে করছেন আমি বাংলার মুখ্যমন্ত্রী, এই চিরদিন থাকবে। অনেক তাবড় নেত্রী, ভারতবর্ষের নেত্রী ইন্দিরা গান্ধী, যাকে বিশ্ব মানত, সেই ইন্দিরা গান্ধীকেও পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে, হুমায়ুন কবিরকেও যেতে হবে, মমতা ব্যানার্জিকেও যেতে হবে। কিন্তু যতক্ষণ উনি আছেন
উনি ভালো কাজ বাদ দিয়ে এখন সেই সততার প্রতীক বাদ দিয়ে এখন দুর্নীতির প্রতীকে পরিণত হয়েছে। আপনি যে দুর্নীতির কথা বললেন, সেক্ষেত্রে যে এই শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতি, যুব সমাজ যারা চাকরি নিয়ে বর্তমানে যে অবস্থা, সেটাই কি মনে করছে এই দুর্নীতিটা ঢাকতেই কি যুব সমাজ? হ্যাঁ, তাছাড়া আর কি, নিশ্চয়ই এই যে দুর্নীতি মানুষের কাছে আর বলার কিছু নেই, তাই তাদেরকে আবার এখন লোভ দেখানো হচ্ছে যে তোমাদের এই ভাতা নিয়ে তোমরা ভোটটা আবার দাও, আবার এই যে ভোটটা পেয়ে যাবে, আবার চতুর্থবারের জন্য যদি মানুষ যদি ভুল করে আবার যদি তাদেরকে সুযোগ দেয়, তাহলে পশ্চিম বাংলাটাই শেষ হয়ে যাবে, উঠে যাবে, পশ্চিম বাংলাটার আর কিছু অস্তিত্ব থাকবে না। জানি না, ওনাদের বিষয় নিয়ে বলবো না। আমরা মালদাতে প্রার্থী দেবো। কালকে আমি রাত্রি 8:30টায়, কালকে রাত্রি 8:30টায় আমি প্রথমে করণদিঘি গৌতম পাল, যেখানে টিএমসির এমএলএ, সেখানে একটা মিটিং করেছি 6টায়। ওখান থেকে বিহার হয়ে আমি মালতীপুরে ঢুকেছি, যেখানে আব্দুর রহিম বক্সি, বিখ্যাত নেতা, বড় বড় ডায়লগ তিনি মারেন মালদার জন্য। তো সেই জায়গাতে রাত্রি 8:30টাতে হাজার হাজার লোক আমার জন্য ওয়েট করছিল, সেখানে মিটিং করেছি। তারপরে আবার ওই যে তজমুল, যে রাজ্যের তেজপাতা মন্ত্রী, হ্যাঁ, হরিশ্চন্দ্রপুরেও গিয়ে আবার মিটিং করেছি। এইসব করে আমি ওখানে থেকে 10টার থেকে রাত্রিতে ডিপারচার্জ নিয়েছি, রাত্রি ঢুকেছি 1:30টায়। এখন মৌসুম যেখানেই দাঁড়াক সেখানেও আমাদের প্রার্থী থাকবে, মমতা ব্যানার্জি যেখানে দাঁড়াবে তার বিরুদ্ধে আমাদের প্রার্থী থাকবে, শুভেন্দু যেখানে দাঁড়াবে তার বিরুদ্ধে আমার দলের প্রার্থী থাকবে। পাঠান ওকে কি করব, আপনারা শুধু সময়ের অপেক্ষা। আর যদি পাঠানের এত ক্ষমতা থাকে, আমি বলবো টিএমসির তো অনেক ক্যান্ডিডেট মুর্শিদাবাদের টিকিট পাচ্ছে না আইপ্যাকের সুপারিশে, তো একটা জায়গাতে টেস্টিং করুক না, পাঠানকে একটা দাঁড় করা, আমার বিরুদ্ধে দাঁড় করা রেজিনগরে, কেমন পাঠান ওকে একবারে শেষ করে দিয়ে ছাড়বো রাজনীতি একদম। হ্যাঁ, অদিতদা যদি বহরমপুরে দাঁড়ায়, আমি ডাইরেক্ট বলছি অদিতদার জন্য আমার যে দুর্বলতা আছে, কারণ আমি দাদা বলি, এখনো দাদা বলি, আমি তার থেকে বয়সে 7 বছরের ছোট, 6-7 বছরের। তো আমার বাড়িতে কিছু না হলে 100 দিন আমার মিসেসের হাতে রান্না করে খেয়েছে বিগত 20 বছরে। তো সে যদি কোনো জায়গায় কন্টেস্ট করে, আমি তার জন্য সেই জায়গাতে প্রার্থী দিলেও অপেক্ষাকৃত যেটুকু হেল্প করার জন্য যা করার করতে পারি, অদিতদার জন্য করব। হ্যাঁ, দেব কি দেবো না সেটা পরে বলবো। অদিতদা যদি নিজে দাঁড়ায়, তাহলে অদিতদাকে জিতানোর জন্য যতটুকু করার দরকার করতে পারি, কিন্তু তার বিনিময়ে আমি অদিতদাকে বলবো না যে আমার এগেনস্টে তুমি প্রার্থী দিও না। অদিতদা আমার এগেনস্টে যাকে খুশি দিতে পারে। না, কোনো সমঝোতা নাই, এটা কৃতজ্ঞতা বোধ, মনের আন্তরিকতা। অনেক সময় বিপদে আপদে অদিতদাকে যখন পুজো করতে দিচ্ছিল না, কালী পুজোর উদ্বোধন করতে দিচ্ছিল না শ্রমিক হোসেন, সেদিন অদিতদা আমাকে শরণাপন্ন হয়েছিল। পুলিশকে বলেও পুলিশ কোনো দায়িত্ব নেয়নি, তো আমাকে বলেছিল, আমি বললাম ঠিক আছে দাদা, তুমি কোন টাইমে করবা, আমি দাঁড়িয়ে থাকবো, তুমি করবা, কে তোমাকে আটকাবে, করে দিয়েছিলাম। তো এসবটা আছে আমার। সেই ভোটের যা রিপোর্ট দেখা যাচ্ছে, তাতে পশ্চিমবঙ্গে যে বর্ডার এলাকাগুলো রয়েছে সেখান থেকে, মানে ওপার থেকে জামাতরা প্রচুর ভোট পেয়েছে। এপারে সব থেকে বেশি সমস্যা হচ্ছে জমি জল, পশ্চিমবঙ্গ সরকার জমি দিচ্ছে না, কাঁটাতার দেওয়া যাচ্ছে না। আপনারা কি সিঁদুরে মেঘ দেখছেন? পশ্চিমবঙ্গের ভোটে জামাতদের ইনফ্লুয়েন্স, তাদের আশা, বাংলায় গন্ডগোল পাকানো, এসব কিচ্ছু হবে না। পশ্চিম বাংলার মানুষ আর বাংলাদেশের মানুষের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমরা অনেক কিছু বলি, বাংলাদেশ সম্বন্ধে অনেক অপব্যাখ্যা করি, আর ওনারা তো আবার অনেক কিছু আস্ফালন করেন, যে ওই চিকেন লেগ দখল করে নেব, কলকাতা দখল করে নেব। বাংলাদেশ আমাদের কাছে, আমাদের ভারতবর্ষের সামরিক শক্তির কাছে তেজপাতার থেকেও কম কিছু বলা যেতে পারে। ওসব একদম ভকাস কথাবার্তা। আপনি কি বাংলাদেশে জমি না দেওয়ার জন্য রাজনীতি, কারণ বিজেপিকেও রাজনীতি করতে হবে আর তৃণমূলকেও রাজনীতি করতে হবে, তা নাহলে
যদি বর্ডারটাকে সুরক্ষিত রাখা যায় তো আমাদের সকলেরই তো মঙ্গল। তো এটা কেন করে না? জাতীয় নিরাপত্তা নিয়ে তারা চাইছে জাতীয় নিরাপত্তা আছে। Specific answer চাই, সেটা হচ্ছে জোট নিয়ে আপনার অনেক দিন ধরে আমি শুনছি যে জোট কি হবে, বৈঠক হচ্ছে, জোটে কি হতে চলেছে কি? জোট 21 তারিখে আপনাকে জানিয়ে দেব। যে পদ্ধতিতে সিপিএম মানে বামফ্রন্টের চেয়ারম্যান আর তাদের শরিক দল ফরওয়ার্ড ব্লক, আরএসপি, আমি শুনেছি আর কি, যে ধরনের সিট ডিমান্ড করছে, এমনকি আইএসএফও যে সংখ্যা ডিমান্ড করছে, আমি তাদের সাথে জোট করব না। আমার জেইউপি, জনতা উন্নয়ন পার্টি, মিম এবং ছোট ছোট আরও 7-8টা রাজনৈতিক দলকে নিয়ে আগামী 25 তারিখের মধ্যে আমাদের কে কোথায় লড়বে, আমি কত সিটে লড়বো, আমার মিম কত সিটে লড়বে, আর এসডিপিআই, আজাদ সমাজ পার্টি, আরও যে ওই নতুন করে যে জাতীয় উন্নয়ন পার্টি, কারা কোথায় লড়বে 25 তারিখের মধ্যে আপনাদের ফাইনাল জানিয়ে দেবো। তবে ধরে নেন যে সিপিএম যে আস্ফালন করছে, সৈন্য আছে, আরও মহাসৈন্য পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। সিপিএম এর সাথে যেতে যাবেন না? না, এত আস্ফালনের হুমায়ুন কবির কারো সঙ্গে কি হবে? উনাকে তো চারিদিক থেকে ক্যাকড়া ধরা করে ধরছে। ওনাদের যারা আছে, যাদের আজকের দিনে পতাকা ধরার লোক নাই, যে ফরওয়ার্ড ব্লক, আরএসপি বা তাদের ওই সিপিআই, তারা বলছে 20টা সিট দিতে হবে। একটা সিটে মুর্শিদাবাদে 8টা সিটে এমএলএ ছিল, আরএসপির 8টা এমএলএ ছিল ওদের শাসনকালে, এবং এমপিও ছিল বহরমপুরে। একটা সিটে আরএসপি দল যদি 5% ভোট পেয়ে দেখাতে পারে, তাহলে বলবো তাদের কাছে আমি মাথা নত করব।